নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে মূলত আমরা ইউনিট নাম্বার 2 এর থেকে আমরা 20 কোয়েশ্চেন সলভ করব। ইউনিট নাম্বার 2 এ যদি বলি কি আছে, পলিটি। ওকে, ইন্ডিয়ান পলিটির থেকে আমরা 20 কোয়েশ্চেন আজকে সলভ করব। এই কোয়েশ্চেনগুলো সলভ করার যে মেন উদ্দেশ্য, এক তো আপনাদের কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে আপনাদের অনেকটা সাহায্য করে, প্র্যাকটিস হবে, অ্যাজ ওয়েল এজ যে আমি ইন্টাররিলেটিভ যে জিনিসগুলো বলবো সেগুলো আপনারা নোট ডাউন করে রাখতে পারেন বা আপনারা শুনতে পারেন, যেগুলো আপনাদেরকে অনেকটা হেল্প করবে। এবং আরও একটি যে জিনিস, যেটা আমি লাস্ট ভিডিওর মধ্যে বলেছি, যে আমাদের শুক্রবারের মধ্যে আমরা আমাদের যে বেস্ট 1000 কোয়েশ্চেনের যে একটা কোয়েশ্চেন বুক আসার কথা ছিল, সেটা আমাদের শুক্রবারের মধ্যে আসার কথা ছিল। অনেকজন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, কিন্তু ডিউ টু সাম রিজন আমরা সেটা আজকে আনতে পারিনি। কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি যে সানডের মধ্যে সেটা আমরা অ্যাভেলেবেল করবো। যে যারা আমাদের মেসেজ করেছেন বা নিবেন ভেবেছেন, অন্যরা যারা আছেন, তো আমি আপনাদেরকে ইনফর্ম করে দেবো যখনই আসবে। আপনারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো। এবং যারাই আমাদের এই বেস্ট 1000 কোয়েশ্চেনের যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা যদি আপনারা নিতে চান, যেখানে আমাদের ইংলিশ বেঙ্গলি দোনোটা ল্যাঙ্গুয়েজ আপনারা পেয়ে যাবেন, অ্যাজ ওয়েল এস আপনারা কিছু যে কোয়েশ্চেনগুলো আমাদের এক্সপ্লেনেশন দরকার, মোস্ট অফ দ্য কোয়েশ্চেনের আমরা কিছু এক্সপ্লেনেশন আমরা অ্যাড করেছি এই কোয়েশ্চেন ব্যাঙ্কের মধ্যে। ওকে, চলুন এবার আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনের দিকে ধ্যান দিই। যখন কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন, আপনারা ভালোভাবে জিনিসগুলো, কিছু কোয়েশ্চেন ইজি, কিছু কোয়েশ্চেন লাইক মিক্স টাইপ অফ যে একটা কোয়েশ্চেন সেট বলতে পারেন, 20 কোয়েশ্চেন ফ্রম ইউনিট নাম্বার 2। চলুন আমরা সরাসরি এবার ইউনিট নাম্বার 2 এ চলে যাই। ইউনিট নাম্বার 2 এ আমরা যদি দেখি কি আছে, প্রথম কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য ইমার্জেন্সি। অর্থাৎ বলছে, আমাদের দেশে যখন ইমার্জেন্সি প্রোভেনশন চলবে, আমরা জানি আমাদের প্রেসিডেন্টের হাতে 3টা ইমার্জেন্সি পাওয়ার আছে। একটা যদি বলি ন্যাশনাল ইমার্জেন্সি, দ্বিতীয়টা হলো স্টেট ইমার্জেন্সি, তৃতীয়টা হলো ফাইন্যান্স ইমার্জেন্সি। এই 3টে ইমার্জেন্সির মধ্যে আপনাদেরকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে করা হয়েছে। বলতে হচ্ছে কোন ফান্ডামেন্টাল রাইটে এইটা মেনশন করা আছে যে ইমার্জেন্সি, ডিউরিং দ্য ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো কী হবে, সাসপেন্ড হবে। কী হবে, সাসপেন্ড হবে। অর্থাৎ কোন সময় আমাদের কোন জরুরি অবস্থার সময় আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো সাসপেন্ড হবে। দেখুন এখানে কিন্তু কোন জরুরি অবস্থার কথা বলেনি, এখানে আর্টিকেলের কথা বলেছে। দেখুন কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন। আপনারা যদি ভালোভাবে যদি কোয়েশ্চেনটা যদি না বুঝেন, তাহলে আপনারা আনসার দিতে পারবেন না। আপনাদের শুধুমাত্র জানলে হবে না যে এই ইমার্জেন্সি প্রিভেনশনে বলা হয়েছে যে আমাদের লাইক ফান্ডামেন্টাল রাইটসগুলো সাসপেন্ড হয়ে যাবে। সো কোন সময়, এখানে কোনো লাইক যে মেইন যে ওয়ার্ডটা লেখা নেই, সেখানে কী লেখা আছে, আর্টিকেল লেখা আছে। তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আর্টিকেল নাম্বার 352, 356 অ্যান্ড 360, এই 3টে আর্টিকেলে 3টে ইমার্জেন্সি প্রিভেনশনের কথা লেখা আছে। আর্টিকেল নাম্বার 352-এ ন্যাশনাল ইমার্জেন্সির কথা লেখা আছে। আর্টিকেল নাম্বার 356-এ স্টেট ইমার্জেন্সির কথা লেখা আছে। এবং আর্টিকেল নাম্বার 360-তে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির কথা লেখা আছে। তো আমাদের দেশে যখন ন্যাশনাল ইমার্জেন্সি লাগবে, তখন কি হবে, আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো কী হবে, সাসপেন্ড হবে। না, ফান্ডামেন্টাল রাইটসগুলো কী হবে, সাসপেন্ড হবে। প্রথম আপনারা এই জিনিসগুলো জেনে নিলেন যে কোন আর্টিকেলে কী আছে। এবার কোয়েশ্চেনটা এক্সপ্লেনেশন আমি করছি, আপনারা ভালোভাবে ধ্যান দিয়ে এক্সপ্লেনেশনটা শুনবেন। যখন আমাদের দেশে এই যে ন্যাশনাল ইমার্জেন্সি, শুধুমাত্র আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট শুধুমাত্র সাসপেন্ড হবে কোন সময়, যখন আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি লাগবে, তখন আমাদের কি সাসপেন্ড হবে, আমাদের ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হবে। আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি বলি, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট নাম্বার 3-তে আছে, আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এর মধ্যে আছে। কিন্তু একটা জিনিস আমাদের বিশেষভাবে ধ্যান রাখতে হবে, যখনই আমাদের দেশের মধ্যে ইমার্জেন্সি প্রিভেনশন লাগবে, তখন আমাদের ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হবে। কিন্তু আর্টিকেল নাম্বার 20 অ্যান্ড 21, এই দুইটা আর্টিকেল কোনো মতে কী হবে না, সাসপেন্ড হবে না। কোয়েশ্চেন কিন্তু এইভাবে আসতে পারে যে কোন দুটি আর্টিকেল ইমার্জেন্সির সময়ও, অর্থাৎ আপাতকালীন সময়ও সাসপেন্ড করা যাবে না। সেক্ষেত্রে আনসার আপনার কী হবে, আর্টিকেল নাম্বার 20 অ্যান্ড 21। 20 অ্যান্ড 21-এ কী আছে আপনারা একটু পড়বেন ভালো করে। যারা ফান্ডামেন্টাল রাইটসগুলো পড়েননি, আমি বারবার বলছি, ফান্ডামেন্টাল রাইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আপনি 100% কভার করে যাবেন। এবার যদি দেখি যে ন্যাশনাল ইমার্জেন্সির কথা যদি বলি,
আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে আছে, যে কনসেপ্টটা আপনাদের সবারই বোঝা খুব দরকার। এই যে আর্টিকেল নাম্বার 352 আর্টিকেল, এই যে ন্যাশনাল ইমার্জেন্সি, এই যে ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে না, আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি যখন আমরা লাগু করি, এক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা ন্যাশনাল ইমার্জেন্সি লাগতে পারে আপনার ইন্টারনাল রিজনে, বুঝাবো আপনাকে, এই জিনিসটা এক্সপ্লেন করবো, আপনারা শুনতে যান। একটা লাগতে পারে এক্সটার্নাল রিজনে। অর্থাৎ আমাদের যে ন্যাশনাল ইমার্জেন্সি, এটা দুইটা কারণে লাগতে পারে। একটা হতে পারে রিজন কী হতে পারে, ইন্টারনাল রিজন, আর একটা এক্সটার্নাল রিজন হতে পারে। এবার আপনাকে যদি বলি এই যে ইন্টারনাল রিজন আর এক্সটার্নাল রিজন কি, দেখুন টেক এক্সাম্পল, আজকে যদি আমাদের কান্ট্রির উপরে চায়না বা পাকিস্তান অ্যাটেক করে দেয় আমাদের কান্ট্রির উপরে, সেক্ষেত্রে যে যদি কোনো কারণে আমাদের যদি ইমার্জেন্সি লাগানোর যদি এরকম কোনো কন্ডিশন যদি আসে, তাহলে আমরা বলবো সেই ইমার্জেন্সি কিসের বেসিসে লাগলো, এক্সটার্নাল রিজন। অর্থাৎ আমাদের দেশের বাইরের কোনো একটা কারণে আমাদের দেশের মধ্যে কী লাগলো, ইমার্জেন্সি লাগলো, ন্যাশনাল ইমার্জেন্সি। ওকে, সো ন্যাশনাল ইমার্জেন্সি দুইটা গ্রাউন্ডে লাগতে পারে, একটা হলো ইন্টারনাল রিজন, একটা হলো এক্সটার্নাল রিজন। এক্সটার্নাল রিজন মিনস দ্যাট ধরো চায়না আমাদের উপর অ্যাটেক করে দিল, পাকিস্তান আমাদের উপর অ্যাটেক করে দিল, বা অন্য কোনো কান্ট্রি আমাদের উপর অ্যাটেক করে দিল, যেটা ওই পরবর্তী সময়ে আমাদের কাছে এরকম সিচুয়েশন এসে পড়লো, আমাদের ন্যাশনাল ইমার্জেন্সিকে ইম্পোর্টস করতে হলো। সো সেক্ষেত্রে এটাকে বলবো আমরা এক্সটার্নাল রিজন। ওকে, দেন ইন্টারনাল রিজন কি, ধরুন আজকে আমাদের কান্ট্রির মধ্যে এরকম কোনো সিচুয়েশন তৈরি হলো যেখানে আমাদের কান্ট্রির ল অ্যান্ড অর্ডার প্রপার ওয়েতে চলছে না, কোনো একটা এরকম একটা প্রবলেমের কারণে আমাদের কান্ট্রির যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে সেটা খারাপ হয়ে রয়েছে। অর্থাৎ আমাদের ইন্ডিয়ার কোনো একটা পার্টে এরকম কোনো একটা কোনো একটা প্রোটেস্ট বা কোনো একটা জিনিস হচ্ছে, যেটা আমাদের কান্ট্রির যে মেন ডেকোরেটম আছে বা ডেকোরেশন যেটা আছে বা প্রসেস যেটা আছে, এটাকে অ্যাফেক্ট করছে। সো যখন ওই সময়ে আমাদের দেশের মধ্যে ইমার্জেন্সি যদি লাগানো হয়, তখন বলবো সেটাকে ইন্টারনাল রিজন। অর্থাৎ আমাদের ভিতরে কান্ট্রির ভিতরে উইদিন কান্ট্রি এরকম কোনো সিচুয়েশন হয়েছে, যে সিচুয়েশনের মধ্যে উইদিন কান্ট্রি যে কারণে আমরা কী লাগাতে হলো, আমাদের ইমার্জেন্সি লাগাতে হলো, সেটাকে বলবো আমরা ইন্টারনাল রিজন। ফাইন, বুঝতে পারলেন? দেখুন এবার আমাদের যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হলো ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। আশা করি আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি দুইটা গ্রাউন্ডে লাগতে পারে, একটা হলো আপনাদের ইন্টারনাল রিজন। ইন্টারনাল রিজন মিনস দ্যাট যে আমাদের উইদিন কান্ট্রির মধ্যে এমন কোনো সিচুয়েশন তৈরি হলো, যে সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্য আমাদের ইমার্জেন্সি লাগাতে হলো। আর এক্সটার্নাল রিজন কি, এক্সটার্নাল রিজন হলো আমাদের দেশের উপরে বাইরের কোনো কান্ট্রি অ্যাটেক করে দিয়েছে, তারপরে আমরা ন্যাশনাল ইমার্জেন্সি ইম্পোজ করলাম। সো দ্যাট টাইম এটাকে বলবো আমরা এক্সটার্নাল রিজন। যদি একটু আগে আমরা যে কোশ্চেনটা সলভ করার পরে আমি একটা জিনিস বলেছিলাম, যে আমাদের দেশের যখন ন্যাশনাল ইমার্জেন্সি লাগবে, আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলো কী হবে, সবগুলো ফান্ডামেন্টাল রাইট ক্যান্সেল হয়ে যাবে, অ্যাকসেপ্ট কী থাকবে আমাদের, অ্যাকসেপ্ট 20 and 21। ওকে, এই দুইটা আর্টিকেল আমাদের কোনো মতেই কী হবে না, কোনো মতেই সাসপেন্ড হবে না। ওকে, কী হবে না, সাসপেনশন বা সাসপেন্ডও বলতে পারেন। ওকে, সাসপেনশন বা সাসপেন্ড হবে না। ওকে, এই সিচুয়েশন, ওকে কী সিচুয়েশনে, যে যদি ন্যাশনাল ইমার্জেন্সি যদি লাগে, তাহলে এই দুইটা আর্টিকেল কোনো মতে কী হবে না, সাসপেনশন হবে না বা সাসপেন্ড হবে না। ওকে, এবার যদি বলি আরেকটা কনসেপ্ট, যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এত কিছু বললাম, যদি এই আমাদের দেশে যদি কোনো কারণে এক্সটার্নাল রিজনে যদি ইমার্জেন্সি যদি লাগে এক্সটার্নাল রিজনে, তাহলে এই দুইটা আর্টিকেল ছাড়া সবগুলোই কী হবে, বন্ধ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি আমাদের দেশে ইন্টারনাল রিজন, ইন্টারনাল বলতে আমাদের দেশের ভিতরে এরকম কোনো সিচুয়েশন হয়েছে যেটা গভর্নমেন্ট হ্যান্ডেল করার জন্য বা ট্যাকেল করার জন্য ন্যাশনাল ইমার্জেন্সি লাগিয়েছে, এক্ষেত্রে আর্টিকেল নাম্বার 20, 21 তো আছেই, পাশাপাশি 19 আর্টিকেলও থাকবে, যেটা সাসপেন্ড হবে না। আশা করি বুঝতে পারলেন। আমি যদি এটাকে সামারাইজ করে যদি বলি, ন্যাশনাল ইমার্জেন্সি দুইটা কারণে লাগতে পারে, একটা হলো ইন্টারনাল রিজন, একটা হলো এক্সটার্নাল রিজন। যদি ন্যাশনাল ইমার্জেন্সি যদি আমাদের দেশে যদি লাগে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস, সবগুলো ফান্ডামেন্টাল রাইট কিন্তু কী হবে, সাসপেন্ড হবে, অ্যাকসেপ্ট 20 and 21। কিন্তু যদি আমাদের দেশে ইমার্জেন্সি যদি লাগে যেটা ইন্টারনাল কারণে যদি লাগে, সেক্ষেত্রে 90ও কী থাকবে, সাসপেন্ড হবে না, 90ও অ্যাক্টিভ থাকবে। এই দুইটা তো অ্যাক্টিভ থাকবে,
পাশাপাশি 19ও অ্যাক্টিভ থাকবে যদি আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি ইন্টারনাল রিজনে যদি লাগে। আশা করি বুঝাতে পারলাম আপনাদের এই কনসেপ্টটা। ঠিক, আমি এটাই বলতে চাইছি যে ন্যাশনাল ইমার্জেন্সি দুইটা কারণে, ইন্টারনাল আর এক্সটার্নাল দুইটা কারণে লাগে। আর ন্যাশনাল ইমার্জেন্সি যদি এক্সটার্নাল রিজনে যদি যে কোনো কন্ডিশনে যদি ন্যাশনাল ইমার্জেন্সি লাগে, আমাদের সব আর্টিকেল ক্যান্সেল হবে, শুধুমাত্র 20 and 21 হবে না। ফাইন, বাট এবার আমরা যদি ন্যাশনাল ইমার্জেন্সি যদি বলি যে আমাদের ইন্টারনাল রিজনে ন্যাশনাল ইমার্জেন্সি লেগেছে, তাহলে এই দুইটার পাশাপাশি এই আর্টিকেল নাম্বার 19ও কী হবে না, সাসপেন্ড হবে না। বাট এক্সটার্নাল রিজনে লাগলে আমাদের আর্টিকেল নাম্বার 19ও সাসপেন্ড হবে, শুধুমাত্র 20 and 21 অ্যাক্টিভ থাকবে। ওকে, একটা গেল। তারপর আমরা যদি বলি আমাদের দেশে এই যে ন্যাশনাল ইমার্জেন্সি 3বার লেগেছে, একবার লেগেছে 1962, একবার লেগেছে 1971, একবার লেগেছে 1975। এই তিনটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, 3বার আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি লেগেছে। এবার যদি বলি আর্টিকেল নাম্বার 356, এটাকে বলে আমরা স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি আমাদের দেশে অনেকবার লেগেছে, বাট আপনারা একটা ইনফরমেশন লিখে রাখতে পারেন, ফার্স্ট স্টেট ইমার্জেন্সি আমাদের দেশে লাগে 1951-এ পাঞ্জাবে ফার্স্ট লেগেছিল। আমি যদি ভুল না করি, পাঞ্জাব ওয়াজ দ্য ফার্স্ট স্টেট ওয়ার ইম্পোজ দ্য স্টেট ইমার্জেন্সি ফর দ্য ফার্স্ট টাইম আফটার দ্য ফরমেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, ফাইন। আমরা কোশ্চেন নাম্বার 1টাকে অনেকটা সময় দিয়ে এক্সপ্লেন করলাম, কারণ এটার মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু আছে এক্সপ্লেন করার। ওকে, এবার যদি দেখি কোশ্চেন নাম্বার 2 হবে এটা কোশ্চেন নাম্বার। ওকে, হু অ্যাপয়েন্ট দ্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? ভারতের প্রধান বিচারপতিকে, নির্বাচন কমিশনকে কে নিয়োগ করে? সো এক্ষেত্রে রাইট আনসার কী হবে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এক্ষেত্রে রাইট আনসার হবে উইদাউট এনি ডাউট। অর্থাৎ কি আমাদের যে ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশনকে মেনলি কে অ্যাপয়েন্টমেন্ট করবে? ইলেকশন কমিশনকে মেনলি অ্যাপয়েন্টমেন্ট করবে আমাদের প্রেসিডেন্ট। ইলেকশন কমিশন যদি বলি, ইলেকশন কমিশন যে মেম্বার যদি বলি, এটা একটা মাল্টি মেম্বার বডি। ওকে, মাল্টি মেম্বার বডি। ওকে, মাল্টি মেম্বার বডি। কতজন মেম্বার আছে আমাদের ইলেকশন কমিশনে? আমাদের ইলেকশন কমিশন টোটাল 3জন মেম্বার আছে, একজন চিফ ইলেকশন কমিশনার আর 2জন হলো আপনার ইলেকশন কমিশনার। ওকে, মনে রাখতে হবে এটা ভালো করে। বাট ইনিশিয়ালি আমাদের ইলেকশন কমিশন কী ছিল? সিঙ্গেল মেম্বার বডি ছিল। বাট এই যে মাল্টি মেম্বার বডি হলো আমাদের ইলেকশন কমিশন কবে? 1993 থেকে, 1992-1993 থেকে এটা মাল্টি, প্রপার ওয়েতে মাল্টি, আজকে যেটা আমাদের মাল্টি বলছি, এটা 1993 থেকে মাল্টি মেম্বার বডি হয়েছে। আগে এটা শুধুমাত্র চিফ ইলেকশন কমিশন, দ্যাট মিনস 1 মেম্বার বডি ছিল। ওকে, চলুন পরবর্তী কোয়েশ্চেন যদি বলি, দেখি পরবর্তী কোয়েশ্চেন কী বলছে। কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ ন্যায় পর্যালোচনা ধারণা কোন দেশ থেকে বা কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া ইজ বরোড ফ্রম হুইচ কান্ট্রি? যদি বলি জুডিশিয়াল রিভিউ মেনলি নেওয়া হয়েছে আমাদের ইউএস থেকে। জুডিশিয়াল রিভিউ যদি বলি, আমাদের ইন্ডিয়াতে প্রথম এই সময়টার মধ্যে আমাদের জুডিশিয়াল রিভিউ আনা হয় আমাদের দেশে। জাস্টিস ভাগবত অ্যান্ড কৃষ্ণা, এই 2জন মেনলি প্রফাউন্ডার ছিলেন আমাদের জুডিশিয়াল রিভিউর আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে। এই সময়ের মধ্যে আমাদের দেশে কিন্তু জুডিশিয়াল রিভিউ আসে। এটা হলো ফার্স্ট ইনফরমেশন, জুডিশিয়াল রিভিউ। এখন আমাদের বুঝতে হবে জুডিশিয়াল রিভিউ কী। জুডিশিয়াল মানে কি? বিচার বিভাগ, রিভিউ মানে পর্যালোচনা। সিম্পলি যদি বলি এটার মিনিং কি? পর্যালোচনা। কার পর্যালোচনা? জুডিশিয়াল বিভাগ বা জুডিশিয়াল ব্রাঞ্চ পর্যালোচনা করবে। ঠিক, দেখুন জুডিশিয়াল রিভিউ যদি বলি, আমাদের বর্তমানে জুডিশিয়াল যে সিস্টেম, সুপ্রিম কোর্ট যদি আমাদের জুডিশিয়াল সিস্টেম হলো এরকম পিরামিডের মতন। কিসের মতন? পিরামিডের মতন। ওকে, আমাদের এই পিরামিডের সবচেয়ে উপরে কে? সুপ্রিম কোর্ট, তারপরে কে? হাইকোর্ট, তারপরে কে? সাবঅর্ডিনেট কোর্ট। ওকে, সাবঅর্ডিনেট কোর্ট মিনস কি? যে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট, সাবডিভিশন কোর্ট, তারপরে যদি বলি আমাদের ফ্যামিলি কোর্ট, এইগুলোকে আমরা সাবঅর্ডিনেট কোর্ট, অর্থাৎ হাইকোর্টের নিচে যে কোর্টগুলো আসছে এগুলোকে আমরা সাবঅর্ডিনেট কোর্ট বলি। অর্থাৎ আমরা যদি দেখি জুডিশিয়াল রিভিউ মিনস কী, বা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ
আমরা জানি আমাদের গভর্নমেন্টের 3টে অর্গানস, কী অর্গানস? লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়াল, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ অ্যান্ড বিচার বিভাগ। ওকে, এই যে জুডিশিয়াল রিভিউ বলতে এখানে বোঝানো হচ্ছে যে লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ যদি এমন কোনো ল পাস করে বা কোনো ল বা কোনো অ্যাক্ট পাস করে, এটাকে পর্যালোচনা করার ক্ষমতা কার হাতে আছে? জুডিশিয়ালের হাতে আছে। এবং জুডিশিয়াল যদি ধরো লেজিসলেটিভ কোনো আইন পাস করেছে বা এক্সিকিউটিভ কোনো অর্ডার দিয়েছে, কিন্তু জুডিশিয়ালি এটাকে রিভিউ করে যদি এটা ফাইন্ড আউট করে যে লটা বা অ্যাক্টটা যে পাস হয়েছে তার মধ্যে কোনো প্রবলেম আছে, অ্যাজ ওয়েল এজ সেটা আমাদের কনস্টিটিউশনের অ্যাগেনস্টে এবং কনস্টিটিউশনাল ভ্যালুর অ্যাগেনস্টে, সেক্ষেত্রে আমাদের জুডিশিয়াল সিস্টেম জুডিশিয়াল রিভিউকে প্রয়োগ করে সে ল বা অ্যাক্টকে কী করতে পারবে? ক্যান্সেল করার ক্ষমতা আছে। ওকে, ক্যান্সেল করার ক্ষমতা আছে। এটা হলো আপনার জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ এক্সিকিউটিভ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ কোনো কিছু যদি পাশ করার পরেও সুপ্রিম কোর্টের কাছে যদি মনে হয় এই বিষয়টা আমাদের কনস্টিটিউশনের অ্যাগেনস্টে বা আমাদের কনস্টিটিউশনাল ভ্যালুর অ্যাগেনস্টে, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা কী করব? আমরা সুপ্রিম কোর্ট চাইলে এটাকে ক্যান্সেল করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য কল দ্য জুডিশিয়াল রিভিউ কনসেপচুয়াল ক্লিয়ারিটি। এবার আপনাকে একটা টাস্ক দিচ্ছি সবাইকে, যারা আমাদের ভিডিওটা শুনছেন বা যারা আমাদের ভিডিওটা দেখবেন, যারা এতটুকু অবধি আমাদের ভিডিওটা দেখেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই যে জুডিশিয়াল রিভিউ কথা যে আমি বললাম, এই পারপাসে আপনারা 99 কনস্টিটিউশনটা একটু পড়বেন এবং আপনারা পরে কী বুঝলেন 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা পরে আপনারা আমাদের, যদি আপনার পসিবল হয়, আপনাকে আমি প্রেশারাইজ করবো না, ইভেন আমি কোনো দিন এটাও বলিনি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন। আমি বলছি যে আমরা ভিডিও করছি, যে আমাদের ভিডিও যদি 10-15 জন মানুষে যদি দেখে, আই থিঙ্ক ইটস এনাফ ফর মি অর ফর আওয়ার গ্রুপ, যে কি যারাই দেখছেন অ্যাটলিস্ট যাতে আপনারা আমাদের যতটুকু পসিবল হচ্ছে আমরা করার চেষ্টা করছি, যে আমরা নতুন ভিডিও এনে কোয়েশ্চেন প্র্যাকটিস করি, জাস্ট এটার থ্রুতে আমরা যতটুকু জানি, আমাদের তো জানা এমন না যে আমরা অনেক কিছু জানি, আমরা যতটুকু জানি আমাদের লিমিটেশনের মধ্যে আমরা বেস্ট জিনিসটা দেওয়ার ট্রাই করছি। ওকে, সো আপনাদেরকে বলবো, যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে কী হয়েছে, কারণ এই 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জুডিশিয়াল 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইয়েস, এটা জুডিশিয়াল রিভিউ সাথে কোথাও না কোথাও রিলেশন আছে। আপনারা একটু আমাদেরকে, যদি আপনাদের মনে হয় বলার, আপনারা কমেন্ট সেকশনে গিয়ে বলতে পারেন। সো দেখুন, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 4 দিকে ধ্যান দিচ্ছি। ওকে, সো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হলো আপনার ইউএস থেকে এটা নিয়েছি। ইউএসএ প্রথম জুডিশিয়াল রিভিউ কনসেপ্টটা এসেছিলো, সেখান থেকে আমরা ধার করেছি। ওকে, ফাইন। এবার যদি বলি হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্র্যান্টস দ্য কনস্টিটিউশনাল রিমেডিজ, অর্থাৎ ভারতের সংবিধানের কোন প্রবন্ধ বা আর্টিকেল, ওকে, সংবিধান প্রতিকার পাওয়ার অধিকার দেয়, অর্থাৎ এক্ষেত্রে রাইট অ্যান্সার সিম্পলি যদি বলি আর্টিকেল নাম্বার 32। এই আর্টিকেল নাম্বার 32কে ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলেছেন। ওকে, হার্ট অ্যান্ড সোলও বলেছেন, বিকজ আমাদের এই যে ফান্ডামেন্টাল রাইট যে আছে, ফান্ডামেন্টাল রাইটের যে লাস্ট নাম্বার যে আমাদের রাইটটা আছে, এটা কি বলে জানেন? এটা বলে যে আমাদের যদি কোনো অথরিটি বা কোনো ব্যক্তি যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে যদি ভায়োলেট করে, সেক্ষেত্রে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া we have power, that means like my fundamental right is violated by any person or any authority, so that time I have the power to go to the Supreme Court, আমাকে সুপ্রিম কোর্টে যাওয়ার পাওয়ার আমার হাতে আছে, যে পাওয়ারটা আমাদের আর্টিকেল নাম্বার 32তে। ওকে, অ্যাজ ওয়েল এজ সেম পাওয়ার আমাকে আর্টিকেল নাম্বার 226 দিয়ে হাইকোর্টে যাওয়ার জন্য, এটা তো সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সেম পাওয়ারটা আমাদের হাইকোর্ট দিয়ে আর্টিকেল নাম্বার 226 আমাদেরকে হাইকোর্টে যাওয়ার জন্য এই পাওয়ারটা আমাদের কনস্টিটিউশন দেয়, এবং আর্টিকেল নাম্বার 32 এর থ্রুতে আমরা এই পাওয়ারটা আমাদেরকে দেয় কনস্টিটিউশন দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। কখন যাবো আমাদের সুপ্রিম কোর্টে? যখন আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো ভায়োলেট হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো অর্গানাইজেশনের দ্বারাই, সো দ্যাট টাইম আমাদের কাছে পাওয়ার আছে যে আমরা আর্টিকেল নাম্বার 32 এর থ্রুতে সুপ্রিম কোর্টে যাওয়া এবং 226 এর থ্রুতে হাইকোর্টে যাওয়া।
আশা করি বুঝতে পারলেন, এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসে। তারপরে যদি দেখি আমাদের কোশ্চেন নাম্বার 4 কি বলছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। একেবারে সিম্পল কোয়েশ্চেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে ডক্টর বি আর আম্বেদকর। এখন আপনাদের বুঝতে হবে ড্রাফটিং কমিটি কবে এলো, সো 29 অগস্ট 1947। খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন ড্রাফটিং কমিটি কবে হলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের মনে রাখতে হবে যে ড্রাফটিং কমিটি অ্যাকচুয়ালি কবে ইন্ডিয়াতে আসে। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের 5 নাম্বার কোয়েশ্চেন। আমরা দেখি 5 নাম্বার কোয়েশ্চেনে কী আছে। 5 নাম্বার কোয়েশ্চেন যদি দেখি আমাদের 5 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, দ্য সরকারিয়া কমিশন ওয়াজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং। সরকারিয়া কমিশন ওয়াজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং ম্যাটার। দ্যাট মিনস সরকারিয়া কমিশন নিম্নলিখিত কোন বিষয় সম্পর্কে ছিল, অর্থাৎ সরকারিয়া কমিশন কোন বিষয় সম্পর্কে ছিল এটা জানতে চাইছে। এখানে বলছে কি সেন্ট্রাল স্টেট রিলেশন, জুডিশিয়াল রিভিউ, ইলেকশন রিফর্ম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। রাইট অ্যান্সার কী হবে, সরকারিয়া কমিশন কোন বিষয়ে ছিল, সরকারিয়া কমিশন ছিল আপনার অপশন নাম্বার এ সেন্ট্রাল স্টেট রিলেশন, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক সম্পর্কে সরকারি কমিশন ছিল। ওকে, আপনার ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে সরকারি কমিশন কবে ফর্ম করা হলো, 1983 এবং তার রিপোর্ট সাবমিটেড কবে করা হয়, 1987। ওকে 87-এ করা হয়। ওকে ফাইন, এই দুইটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে সরকারিয়া কমিশন ওয়াজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং, অবভিয়াসলি 1983। আর এই যে সরকারিয়া কমিশন কী সম্পর্কিত, স্টেট সেন্ট্রাল রিলেশন সম্পর্কিত, আর তার রিপোর্ট কবে সাবমিট করা হয়, 1986। ওকে ফাইন, 1986। তার পরবর্তী কোয়েশ্চেন যদি বলি, the maximum strength of the Lok Sabha is fixed under the which article, অর্থাৎ লোকসভার সর্বাধিক সংখ্যক সদস্যের সংখ্যা কোন প্রবন্ধে অর্থাৎ আর্টিকেলের দ্বারাই নির্ধারিত হয়েছে। সো এক্ষেত্রে রাইট আনসার কী হবে, 81। ওকে, হাইয়েস্ট সংখ্যা কত আমাদের লোক সংখ্যায়, হাইয়েস্ট সংখ্যা 552। ওকে 552। সো আমরা যদি বলি লোকসভার স্ট্যান্ড কিন্তু আপনার 552, আমরা যদি একটু জাস্ট আমি ক্লিয়ার করে বলছি 552, বাট এটা আগে ছিল অক্ষণগত লোকসভার স্ট্যান্ড 550। রিজন কি, এই যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানটাকে আমাদের বর্তমানে আমাদের কনস্টিটিউশনে এই দুইটা সিট কিন্তু নেই, এই কারণে আমাদের লোকসভার ম্যাক্সিমাম স্ট্যান্ড কত আজকে বর্তমানে 550, বাট এক্স্যাক্টলি স্ট্যান্ড কত, কতজন আছে 543। ওকে, আপনার জিনিসটা বুঝতে পারলেন। দেখুন কোয়েশ্চেন কিন্তু অনেকভাবে আসতে পারে, ঠিক না। দেখুন এখানে কিন্তু কোয়েশ্চেনটা ট্রিকি কোয়েশ্চেন, এটা আপনার জানলেন, না জানলে নেই, কিন্তু আপনার যে রিলেটিভ ইনফরমেশনগুলো আপনার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন এই কোয়েশ্চেনটার মধ্যে আপনার কাছে জানতে চাইছে যে কোন আর্টিকেলের দ্বারায় লোকসভার লাইক ম্যাক্সিমাম স্ট্যান্ডটা ফিক্সড করেছে, তো আনসার তো 81, সিম্পল। বাট ম্যাক্সিমাম স্ট্যান্ড আগে কত ছিল, 52 ছিল। বর্তমানে দুইটা সিট অ্যাংলো ইন্ডিয়ানের দুইটা সিটকে ক্যান্সেল করা হয় কিসের মাধ্যমে, 104 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এভাবে কোশ্চেন আছে কত নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে দুইটা অ্যাংলো ইন্ডিয়ান যে সিট ছিল এটাকে ক্যান্সেল করা হয়। তাহলে বর্তমানে কত, দুইটা সিট কী করে, তো বর্তমানে আপনার ম্যাক্সিমাম স্ট্যান্ড হলো 50। ওকে, ম্যাক্সিমাম স্ট্যান্ড কত 550, বাট এক্স্যাক্টলি কত 543। আশা করি বুঝতে পারলেন এই জিনিসগুলো। তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 7 দিকে আমরা যদি দেখি, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, which of the following is not a fundamental duty under the Indian Constitution? Protection of monuments, preserve environment, voting in election and developing scientific temper। দেখুন কনসেপচুয়াল কোয়েশ্চেন, কোনটা বলছে কি which of the following is not a fundamental right, অবভিয়াসলি মনুমেন্ট প্রোটেক্ট করা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আসে, ঠিক। দেন প্রিজার্ভ দ্য এনভায়রনমেন্ট এটাও আসে, বাট রাইট আনসার এখানে কী হবে, ভোটিং ইন ইলেকশন, অর্থাৎ নির্বাচনে ভোট দেওয়া, এরকম কোনো ফান্ডামেন্টাল রাইট আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, এখানে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা তো বললো, হ্যাঁ ডিউটিস, এরকম কোনো ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের এখানে নেই। ফান্ডামেন্টাল
ডিউটিস আমাদের এখানে নেই, যেখানে বলা হচ্ছে যেখানে ভোটিং ইন ইলেকশন এরকম কোনো কি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসিতে নেই। ওকে ফাইন, আমরা বুঝতে পারলাম। এবার যদি দেখি আমাদের ফান্ডামেন্টাল যে ডিউটি, এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের অরিজিনাল পার্ট নয়। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি হয়ে রেডি হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম, তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই যে ফান্ডামেন্টাল ডিউটি এটা কিন্তু ছিল না। ফান্ডামেন্টাল ডিউটি মেনলি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে 1976 থ্রু কিসের মাধ্যমে আসে? এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস থ্রু 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ফাইন, তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যে ফান্ডামেন্টাল রাইট 10টা ফান্ডামেন্টাল রাইটকে অ্যাড করা হয়। বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল রাইট হলো 11টা। এই জিনিসটা বুঝতে চান, তাহলে একটা ফান্ডামেন্টাল রাইট কবে অ্যাড করা হয়? একটা ফান্ডামেন্টাল রাইট অ্যাড করা হয় 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে। ইয়ার কত? 2002-তে 11 নম্বর ফান্ডামেন্টাল রাইট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডেড করা হয়েছে। সো আমি যে জিনিসগুলো বলেছি একটা আবার রিক্যাপ করে দিচ্ছি, যেখানে বলছে যে which of the following is not a fundamental duties under the Indian constitution. সো এখানে রাইট আনসার কি? দিস ইজ দ্য রাইট আনসার, দ্য ভোটিং ইন ইলেকশন। এরকম কোনো ফান্ডামেন্টাল ডিউটিস, আমি বারবার রাইট বলছি, এখানে ডিউটিস হবে, ঠিক, ডিউটিস। ওকে, which of the following is not a fundamental duties under the Indian constitution? So voting in the election is not the fundamental duties of the Indian citizen. হ্যাঁ, যে এর বাইরে এই সবগুলোই কিন্তু আপনার ডিউটিস। ওকে, অ্যাজ ওয়েল এজ এই যে ডিউটি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের অরিজিনাল পার্ট ছিল না, সেটা আপনার 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে 1976-এ এটাকে অ্যাডেড করা হয়। তখন আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস ছিল 10টা, বর্তমানে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। আর 11 নম্বর ফান্ডামেন্টাল যে ডিউটিসটা আছে সেটা আমরা অ্যাড করেছি 2002-এ 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে। ওকে, তারপরে যদি বলি এই কোশ্চেন নাম্বার, which schedule of the Indian constitution deals with the allocation of powers between the ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ ডিভিশন অফ পাওয়ারের কথা বলা হচ্ছে। ওকে, বলা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে টোটাল কয়টা শিডিউল আছে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের টোটাল CHD লিখছে শিডিউল্ড। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বর্তমানে 12টা শিডিউল আছে। অরিজিনালি যেসব আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ছিল তখন 8টা শিডিউল ছিল। প্রথম ইনফরমেশন তো আপনাদের এটা জেনে রাখুন। আবার এখানে বলছে কি কোয়েশ্চেন, কোন সংবিধানের কোন শিডিউলে ডিভিশন অফ পাওয়ারের কথা বলেছে, অর্থাৎ এই 12 নম্বর শিডিউল 12টা যে শিডিউল আছে এর মধ্যে যে 7 নাম্বার যে শিডিউল, 7th শিডিউল, সেটা কিন্তু এখানে রাইট আনসার হবে। 7 শিডিউল কোথায় আছে? অপশন নাম্বার এ আছে 7 শিডিউল। ওকে, সো 7 শিডিউলে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের কথা বলেছে, যে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, যে আমাদের দেখেছি যে 3 ফোল্ড অফ পাওয়ার যদি বলি আমরা, যে স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং ডিভিশন অফ পাওয়ার, এই যে জিনিসগুলো আমাদের 7 শিডিউলে মেনশন করা আছে, যে কার কতটা সাবজেক্টের উপর স্টেট ল বানাতে পারবে, কতটার উপর সেন্ট্রাল ল বানাতে পারবে। সো এইসব জিনিসগুলো সেখানে মেনশন করা আছে। তারপরে যদি বলি প্রিন্সিপাল অফ সেপারেশন অফ পাওয়ার্স ইন ইন্ডিয়া ইজ প্রাইমারিলি ডেরিভ ফ্রম উইচ থিঙ্কার, অর্থাৎ ভারতের ক্ষমতার পৃথকীকরণ নীতি মূল কোন চিন্তাবিদের থেকে আসে? সো অবভিয়াসলি আমরা বলবো রাইট আনসার কি? মন্তেস্কু স্পিরিট অফ ল বইটা মনে রাখবেন, স্পিরিট অফ ল, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বুক। স্পিরিট অফ ল আপনারা ভালোভাবে মনে রাখবেন, কারণ আমরা যদি দেখি যে মন্তেস্কুই প্রথম ব্যক্তি ছিলেন, নট অনলি ইন্ডিয়া, ইউএসের যে সেপারেশন অফ পাওয়ারও কিন্তু এই মন্তেস্কুয়ের দ্বারাই ইনফ্লুয়েন্স ছিল। এই যে সেপারেশন অফ পাওয়ার, আমি বললাম যে বিভিন্ন অর্গানসের মধ্যে, বিভিন্ন লেভেল অফ গভর্নমেন্টের মধ্যে যে সেপারেশন অফ পাওয়ার, যেখানে তিনি বলেছেন যে সেপারেশন অফ পাওয়ার যদি বলি আমরা লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এই যে সেপারেশন অফ পাওয়ার কথা বলেছেন, তাদের কার যে গভর্নমেন্ট অর্গানের কার কোন জায়গায় কাজ করবে এবং কাদের এখতিয়ার কতটুক, এইসব বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন তার বুক স্পিরিট অফ লতে মন্তেস্কিউ। ওকে, দেন পরবর্তী কোশ্চেন যদি দেখি আমরা 10 নম্বর কোশ্চেন কী বলছে, উইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস দ্য অ্যান্টি ডিফেকশন ল ইন ইন্ডিয়া, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল কি? আমি যদি বলি অ্যান্টি ডিফেকশন লকে আমরা বোঝার আগে আমরা এই জিনিসটা বুঝে নিন যে অ্যান্টি ডিফেকশন ল এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 10th শিডিউলে মেনশন করা আছে। ওকে, SCD লিখছি আমি শিডিউল। ওকে, 10 শিডিউলে মেনশন করা আছে।
আর এটা কততে হয়েছে, যার আনসার থেকে আমরা দেখে নিচ্ছি 52। মনে রাখবেন 10 শিডিউলে আপনার অ্যান্টি ডিফেকশন লয়ের কথা বলা হয়েছে এবং কত নম্বর কত নম্বর সংবিধান সংশোধনে আপনার 52 ইয়ারটা লিখে রাখতে পারেন 1985। ওকে, সো দিস আর দ্য বেসিক ইনফরমেশন আপনাদের জানা খুবই দরকার। ওকে, তারপরে যদি দেখি পরবর্তী কোয়েশ্চেন কী আছে, হুইচ অফ দ্য ফলোইং রিটস ইজ ইস্যু টু রিলিজ এ পারসন ফ্রম আনলফুল ডিটেকশন। জাস্ট এ মিনিট, আমরা একটু এটা মুছে নিই। হ্যাঁ চলুন। সো এক্ষেত্রে আমার কোয়েশ্চেনটা কি, আনলফুল ডিটেনশন। ওকে, যদি আপনি কি কাউকে যদি উইদাউট প্রপার প্রসেস আর উইদাউট কি যদি আপনি যদি কিয়েতে রেখে দিন, যে হুইচ অফ দ্য ফলোইং রিটস ইজ ইস্যু টু রিলিজ এ পারসন ফ্রম আনলফুল ডিটেনশন। আপনি যদি আনলফুল অর্থাৎ প্রপার রুলস রেগুলেশন ছাড়া যদি বা কোনো আপনার কাছে এভিডেন্স ছাড়া যদি আপনি যদি কাউকে যদি অ্যারেস্ট করেন, এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ছেড়ে দিতে হবে। আর এক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট চায় যে রিটটা জারি করতে পারবে, যেটার থ্রুতে আপনাকে ছেড়ে দিতে হবে কাউকে যদি আপনি আনলফুল কিয়েতে যদি কারো যদি কী করেন, ডিটেনশন অ্যারেস্ট করেন বা কী করেন, তাহলে এক্ষেত্রে আপনার রাইট আনসার কী হবে, হেভিয়াস কর্পাস। এই যে আপনারা এগুলো মেইনগুলো আর্টিকেল 32-তে 5টা টাইপের রিটসের কথা বলেছেন। কী বলেছেন, 5টা টাইপের রিটসের কথা, হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, কোয়ারেন্টো অ্যান্ড সার্সিওরি। ওকে, এই যে 5টা রিটের কথা বলেছেন, এই 5টা রিটের মিনিংটা আপনাদের খুব ভালোভাবে পড়তে হবে। আর্টিকেল 32-এ এই 5টা রিটের কথা বলেছে, আপনাদের পড়তে হবে। বাট এখানে কি বলছে, যদি কোনো ব্যক্তিকে আনলফুলভাবে ডিটেনশন করা হয়, সেক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রায় দিতে পারে ওই ব্যক্তিটাকে বা ওই লোকটাকে রিলিজ করার, ওকে, ছেড়ে দেওয়ার। তাহলে এটা কোন রিটসের কথা বলছে, সেখানে হেভিয়াস কর্পাসের কথা বলা হচ্ছে। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, তার পরবর্তী কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 12 বলছে যে আপনার দ্য প্রিন্সিপাল অফ সিঙ্গল সিটিজেনশিপ ইন ইন্ডিয়া ইজ মেনশন ইন হুইচ আর্টিকেল। অর্থাৎ ভারতে একক নাগরিকত্বের নীতি কোন আর্টিকেলে উল্লেখিত আছে। আপনি যদি দেখুন, আপনার তো এটা একটা স্পেসিফিক কোয়েশ্চেন, যেটা আপনার ইউনিট নাম্বার 2 থেকে হিউজ নাম্বার অফ কোয়েশ্চেন আসবে, যেখানে আর্টিকেল জানতে চাইবে আপনার কাছ থেকে, স্টেটমেন্ট জানতে চাইবে। সো আপনাদের এইসব কোয়েশ্চেনগুলো আপনাদের ভালোভাবে প্র্যাকটিস বা পড়ে যেতে হবে, ঠিক। সো এক্ষেত্রে আমি যদি সিম্পলি যদি বলি দিই, আনসার হবে আর্টিকেল নাম্বার 5 ইজ দ্য রাইট আনসার। কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে সিটিজেনশিপ, এটা মেনশন করা আছে পার্ট 2-তে, আর্টিকেল নাম্বার 5 to 11। আর এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আপনারা যখনই পড়বেন এই সেকেন্ড পার্টটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভালোভাবে পড়বেন। এক্ষেত্রে যে আর্টিকেলগুলো লেখা আছে, এই আর্টিকেলগুলোর মধ্যে কোন আর্টিকেলে কী আছে, এটা আপনাদের একটু বিশেষভাবে জানতে হবে, যেটা আপনাদের এক্সামে খুবই হেল্প করবে। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, 13 নম্বর কোয়েশ্চেন কী বলছে আমরা যদি দেখি, দ্য টার্মস অফ অফিস অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ ডিটারমাইন্ড বাই হুইচ ফ্যাক্টর। অর্থাৎ কী বলছে, ভারতের প্রধান বিচারপতির মেয়াদের সমাপ্তি কোন দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ কোনটির দ্বারা নির্ধারিত হয়, ঠিক আছে, কোনটির দ্বারা নির্ধারিত হয়, কি প্রেসিডেন্ট ডিসক্রিশন অর্থাৎ প্রেসিডেন্টের ইচ্ছায়, পার্লামেন্টের রেজলিউশন আর সুপ্রিম কোর্টের রিকমেন্ডেশন, কার, চিফ জাস্টিস। কী হবে আনসার, এইচ ইজ দ্য রাইট আনসার। কী হবে রাইট আনসার, এইচ ইজ দ্য রাইট আনসার। কিসের দ্বারা এটা নির্ধারিত, এইচের দ্বারা এটা নির্ধারিত হচ্ছে। আমরা যদি দেখি এইচের কথা যদি বলি, আমরা এইচের দ্বারা এটা নির্ধারিত হচ্ছে, যেভাবে আমরা জানি সুপ্রিম কোর্ট। দেখুন, এটা কিন্তু একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। আপনারা কিন্তু হয়তো বা কোনো সময় আপনাদের এই জায়গাটার মধ্যে একটা কনফিউশন লাগতে পারে, বাট এটা রাইট আনসার হলো এইচ। অর্থাৎ 65 ইয়ার পর্যন্ত তিনি তার পজিশনে থাকতে পারবে, তারপরে তাকে এই পজিশনটা ছাড়তেই হবে। ম্যাক্স টু ম্যাক্স তিনি এত বছর পর্যন্ত থাকতে পারবে। ওকে, 65 ইয়ার্স। ওকে, 65 ইয়ার্স পর্যন্ত তিনি ম্যাক্স টু ম্যাক্স থাকতে পারবে। ওকে, ফাইন। তার পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, হুইচ অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন ইন্ডিয়া। ওফ, হোয়াট এ ফাইন কোয়েশ্চেন না। জাস্ট আপনারা যদি দেখেন যে কোয়েশ্চেনটা কত একটা দারুণ কোয়েশ্চেন, যেটা একেবারে আসতে পারে এক্সামে, একদম এক্সপেক্টেড একটা কোয়েশ্চেন। কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের থ্রুতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে জিএসটিটা অ্যাটাচ করা হয়েছে। সো আর্টিকেল নাম্বার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নাম্বার 101-এ মেনলি জিএসটিটা আমাদের ইন্ডিয়াতে কী করা হয়। ইয়ার কত ছিল, 101 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে 2006
16 দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর এই যে কি এটা অ্যামেন্ডমেন্টটা আপনারা মনে রাখবেন, যেখানে কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন ইন্ডিয়াতে কী করা হয়। ওকে, তার পরবর্তী যে কোয়েশ্চেন থেকে 15 নম্বর কোয়েশ্চেন কী বলছে আমরা যদি দেখি, দ্য ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া ইজ কনস্টিটিউট আন্ডার হুইচ আর্টিকেল। একেবারে সিম্পল কোয়েশ্চেন, এটা আমি এক্সপ্লেন করার কিছু নেই। ফাইন্যান্স কমিশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার 280-তে মেনশন করা আছে। আর আপনারা ভালোভাবে ফাইন্যান্স কমিশনের সম্পর্কে আপনারা ভালোভাবে ইনফরমেশন আপনাদের থাকতে হবে। ফাইন্যান্স কমিশনের অবজেক্টিভ কী, বর্তমান ফাইন্যান্স কমিশন কে, প্রথম ফাইন্যান্স কমিশন কে ছিলেন, এই ইনফরমেশনগুলো আপনাদের 100% থাকতে হবে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিচার্স অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম ইন ইন্ডিয়া। অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেমের ফিচার্স আপনাকে কী জিজ্ঞেস, ভারতীয় সংসদীয় ব্যবস্থার কোনটি একটি বৈশিষ্ট্য, এই 4টা অপশনের মধ্যে কোনটা একটা বৈশিষ্ট্য। একেবারে সিম্পল, একটা পার্লামেন্টারি সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো কি, দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ এক্সিকিউটিভ আর অলওয়েজ রেসপন্সিবল টু লেজিসলেটিভ, মনে রাখবেন। ঠিক এই যে রেসপন্সিবিলিটি, সেটাই পার্লামেন্টারি সিস্টেমকে কী বানায়, একটা স্ট্রং সিস্টেম বা একটা অ্যাকসেপ্টেবল সিস্টেম বানায়, যেখানে এক্সিকিউটিভটা সবসময় পার্লামেন্টের কাছে কী থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে। সো এক্ষেত্রে কী হবে, কালেকটিভ রেসপন্সিবিলিটি ইজ দ্য রাইট আনসার। ওকে, কালেকটিভ রেসপন্সিবিলিটি ইজ দ্য রাইট আনসার। দেন কোয়েশ্চেন নাম্বার 17 কী বলছে, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইম্পিচমেন্ট। একেবারে সিম্পল কোয়েশ্চেন, ইম্পিচমেন্ট, আর্টিকেল নাম্বার 61, দিস ইজ দ্য রাইট আনসার, যেখানে ইম্পিচমেন্টের কথা বলা হয়েছে। ইম্পিচমেন্ট কি, যে প্রসেসটার মাধ্যমে প্রেসিডেন্টকে আমরা কী করতে পারি, তার পদ থেকে সরাতে পারি। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার এ পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখুন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার এ পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। Cabinet system, separation of power, and directive principle of the state policy, রাষ্ট্রের নৈতিক, অর্থাৎ কি হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার এ পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই কোয়েশ্চেনটার কিন্তু একটু ট্রিকিনেসটা কিন্তু অনেকটা বেশি, আপনাদের বুঝতে হবে যে অপশনগুলো কী বলছে। প্রথম অপশনটা বলছে সেপারেশন অফ পাওয়ার, তারপর হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তারপর হচ্ছে পার্লামেন্টারি প্রসিজার অর্থাৎ সংসদীয় প্রক্রিয়া, অ্যান্ড বলছে ক্যাবিনেট সিস্টেম। তো এক্ষেত্রে রাইট আনসার হল অপশন নাম্বার এ। ওকে, অপশন নাম্বার এ। দেখুন, বেসিক স্ট্রাকচার অর্থাৎ মূল ঢাঁচা, এই কনসেপ্টটা কবে আসে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, 1973-তে কেশবানন্দ ভারতী কেসের মধ্যে দিয়ে এই বেসিক স্ট্রাকচারের কনসেপ্টটা আছে। এখন আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন, তাহলে বলুন স্যার, বা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন কোন জিনিসগুলি বেসিক স্ট্রাকচারের আন্ডারে আসবে, তাহলে আমি বলবো, আমিও বলতে পারবো না যে বেসিক স্ট্রাকচারের আন্ডারে কোন কোন পার্টগুলো আসবে, কারণ আমাদের এই বেসিক স্ট্রাকচারের আন্ডারে কোন কোন পার্টগুলো আসবে এই নিয়ে কোনো স্পেসিফিক ইনফরমেশন আমাদের কনস্টিটিউশনে দেওয়া নেই। ইভেন আমাদের সুপ্রিম কোর্ট সময়ে সময়ে তিনি আইডেন্টিফাই করেন যে এইগুলো হলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার, এগুলোকে আপনারা কোনো সময় কোনো মতেই অ্যাফেক্ট বা ইন্টারফেয়ার করতে পারবেন না। যেভাবে বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, এটা তেমনভাবে ডাইরেক্টলি এটার সাথে মিল নাই, এবং পার্লামেন্টারি প্রসিজার সংসদীয় প্রক্রিয়া, এটাও আমাদের নয়, বেসিক স্ট্রাকচারের পার্ট নয়। ক্যাবিনেট সিস্টেম আমাদের বেসিক স্ট্রাকচারের পার্ট নয়, বাট এই যে একদম অ্যাকুরেটভাবে বেসিক স্ট্রাকচার পার্ট হলো সেপারেশন অফ পাওয়ার। ওকে, দেন লাস্ট কোয়েশ্চেন আজকের দিনে, দ্য আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট ইন ইন্ডিয়া ইজ ইন্সপায়ার্ড বাই উইচ সিস্টেম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অপশন, ফেডারেল সিস্টেম আছে, দেন ব্রিটিশ ইউনিটারি সিস্টেম আছে, অ্যান্ড ক্যাবিনেট সিস্টেম আছে। সো রাইট আনসার কী হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের থেকে আমরা এই অ্যাক্টের মধ্যে থেকেই প্রথম 3টে ভাগে, সেন্ট্রাল ইউনিয়ন, প্রভিন্স ইউনিয়ন অ্যান্ড দ্য কনকারেন্ট লিস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে এই অ্যাক্টের মধ্যে। কিন্তু আপনাকে যদি বলে এই যে কনকারেন্ট লিস্ট এটা কোন কান্ট্রির থেকে বড় করা হয়, তাহলে আপনি দেখবেন অস্ট্রেলিয়া। ওকে, অস্ট্রেলিয়া, ফাইন, অস্ট্রেলিয়া থেকে আর্টিকেল এই জয়েন্ট সিট এই যে কনকারেন্ট লিস্ট কোন থেকে নেওয়া হয়েছে, আপনার অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। সো এটা আপনারা একটু মনে রাখবেন। ওকে, তো চলুন আজকের জন্য আমাদের এই টোটাল 20 কোয়েশ্চেন আমরা সলভ করেছি। 20 কোয়েশ্চেনের সেশন আমরা এন্ড করছি। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। তো টিল ওই সময়টা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো করে সুস্থ থাকুন, বা আপনারা ভালো করে পড়ুন। ইভেন যাদের আমাদের এই 1000-এর কোয়েশ্চেন ব্যাংক দরকার, আপনারা আপনাদের মেসেজ করতে পারেন, এবং আগামী সানডের মধ্যে আপনারা সেটা পেয়ে যাবেন, যে হ্যাঁ, সানডের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো আশা করছি সবাই ভালোভাবে পড়বেন, ভালোভাবে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।